লেক থানা এলাকায় এক আইএস অফিসারের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, আর এই ঘটনায় কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। একেবারে কলকাতা পুলিশকে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে আদালতের। সিপিকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, ওসি ছাড়াও অর্থাৎ লেক থানার ওসি ছাড়াও 5 জন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে, এই নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফে দেওয়া হয়েছে। গুরুতর অভিযোগ সত্ত্বেও প্রাথমিকভাবে লঘু ধারা এফআইআর রুজু করা হয়েছে। প্রাথমিকভাবে লঘু ধারা এফআইআর রুজু করার কারণে মামলা দুর্বল হয়ে পড়েছে। তদন্তের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। থানাতেই নির্যাতিতাকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। সিসিটিভির যে ফুটেজ তা নিয়ে তদন্ত পর্যন্ত হয়নি। ফলে স্বাভাবিকভাবে একাধিক বিষয় আজকে কলকাতা হাইকোর্টের সামনে এসেছে এবং তারপর কলকাতার পুলিশ কমিশনার তাকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এই লেক থানার ওসি ছাড়াও আরও 5 জন আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত জানাবেন এই নিয়ে। সৌভিক, এইটা আমি তোমার থেকে জানতে চাইবো, ঘটনা কি অভিযোগ এবং কেন কলকাতা পুলিশকে আজকে কলকাতা হাইকোর্টে ভর্ৎসিত হতে হলো? দেখো, তার কারণ হলো যে মূল অভিযোগটা উঠেছে সেটা হলো 14ই জুলাই এবং 15ই জুলাই যিনি অভিযোগ করছেন সেই নির্যাতিতা মহিলার বক্তব্য হলো কার্যত তাকে গান পয়েন্টে রেখে তাকে দুবার ধর্ষণ করা হয়। এই ধরনের একটা অভিযোগ করা হয়েছিল প্রাথমিক পর্যায়ে এবং শুধু ধর্ষণ নয়, ধর্ষণ এবং যৌন হেনস্থার অভিযোগ তিনি কিন্তু একসঙ্গে এনেছিলেন। এবং তার বক্তব্য হলো তিনি যখন এই অভিযোগ জানাতে তিনি যখন থানায় যান অর্থাৎ লেক থানায় যান, তাকে সেখানে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয় এবং তারপরে তার অভিযোগ নেওয়া হয়। এবং এই গোটা বিষয়টার অভিযোগটা এতটাই গুরুতর যে সেখানে বলা হচ্ছে যে একজন মহিলা অফিসারকে এই মামলার ক্ষেত্রে ইনভেস্টিগেটিং অফিসার করার প্রয়োজন ছিল, কিন্তু প্রাথমিক পর্যায়ে সেই বক্তব্যকে গুরুত্ব দেওয়া হয়নি। এবং সেখানে আরও অভিযোগ উঠছে যে সেখানে একেবারে থানার ভেতরে বসে যিনি অভিযুক্ত তার স্ত্রী এবং ছেলে তারা একেবারে থানার ভেতরে এসে হুমকি দিচ্ছেন এবং পুলিশ তাদেরকে সঙ্গে করে নিয়ে আসছে। এবং পুলিশ তাদেরকে কেন নিয়ে আসছে বলে অভিযোগ, কারণ এই মামলায় বলা হচ্ছে পুলিশ তাদের এই জন্যই নিয়ে এসছে যাতে ওই নির্যাতিতা মহিলাকে হুমকি দেওয়া যায় এবং যাতে তিনি তার অভিযোগপত্র প্রত্যাহার করেন। ফলত এই ধরনের একটা মারাত্মক অভিযোগ কিন্তু এই মামলায় উঠেছে। তার পাশাপাশি এই নির্যাতিতা মহিলা তিনি অভিযোগ করছেন যে যখন থানার ভেতরে এই ধরনের হুমকি দেওয়ার ঘটনা ঘটছে সেই সময়কার যে সিসিটিভি ফুটেজ ছিল সেই ফুটেজটাও কিন্তু পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হয়নি। এবং এর পাশাপাশি তিনি অভিযোগ করছেন যে তার বাড়িতে যে ক্লোজ সার্কিট ক্যামেরা বা সিসিটিভি রয়েছে সেই ফুটেজ তিনি পুলিশকে দিতে চেয়েছিলেন, কিন্তু সেই সময় পুলিশের তরফ থেকে সেই সিসিটিভি ফুটেজ গ্রহণ করা হয়নি। এমনকি তার বক্তব্য হচ্ছে যে এই ধরনের একটা মারাত্মক অভিযোগের পরে তিনি যখন মেডিকেল পরীক্ষার জন্য বলেছিলেন পুলিশের তরফ থেকে প্রাথমিক পর্যায়ে সেই মেডিকেল পরীক্ষা পর্যন্ত করা হয়নি। তিনি নিজে একটি সরকারি হাসপাতালে গেছিলেন এবং সেখানে গিয়ে এই মেডিকেল পরীক্ষা করিয়ে তারপর সেই রিপোর্ট তিনি পুলিশকে হস্তান্তর করেছিলেন। এবং অভিযোগ হচ্ছে যে এই ঘটনার প্রায় 35 দিন পরে তার মেডিকেল পরীক্ষা হয়, অর্থাৎ পুলিশের উদ্যোগে তার মেডিকেল পরীক্ষা হয়। এবং এখানেই কিন্তু মাননীয় বিচারপতি প্রশ্ন তুলছেন যে দেখা যাচ্ছে যে যখন এই ধরনের একটা অভিযোগ আসছে সেই অভিযোগের ক্ষেত্রে ধর্ষণ বা গুরুতর যে অভিযোগগুলো আছে সেই অভিযোগের ভিত্তিতে যে ধারা প্রযোজ্য হওয়ার কথা ছিল এই মামলার ক্ষেত্রে কিন্তু সেই ধারা যুক্তই করা হয়নি। অনেক পরে গিয়ে পুলিশের তরফ থেকে সেই ধারা প্রযোজ্য করা হয়েছে বা যুক্ত করা হয়েছে। তার পাশাপাশি অভিযোগ উঠেছিল লেক থানার বেশ কয়েকজন পুলিশ কর্মী তারা কিন্তু ডকুমেন্ট ট্যাম্পার করেছেন, অর্থাৎ তার যে অভিযোগ যিনি নির্দেশিতা রয়েছেন তিনি যে অভিযোগ করেছিলেন সেই অভিযোগপত্র তারা বিকৃত করেছিল। ফলে এখানে কলকাতা হাইকোর্টের বক্তব্য হচ্ছে যে প্রাথমিক পর্যায়ে উপযুক্ত ধারা যোগ না করা এবং তার পাশাপাশি এই ধরনের অভিযোগপত্রকে বিকৃত করার যে অভিযোগ উঠছে সেই অভিযোগের ক্ষেত্রে তিনি মনে করছেন যে এই মামলা অনেক ক্ষেত্রে কিন্তু লঘুভাবে দেখা হয়েছে বা মামলার যে ওজন ছিল সেটা অনেক ক্ষেত্রে লঘু হয়ে গিয়েছে বলে তিনি মনে করছেন। এর পাশাপাশি তিনি কিন্তু যেটা বলছেন যে এখানে যে অ্যাটেনশন দিয়ে বা যে গুরুত্ব দিয়ে মামলা দেখবার প্রয়োজন ছিল সেই মামলা সেই গুরুত্ব দিয়ে দেখা হয়নি বলে তিনি অভিযোগ করছেন। এবং সেই কারণেই মাননীয় কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ তিনি এই গোটা বিষয়টা খতিয়ে দেখে তিনি নির্দেশ দিয়েছেন যে ওই থানা অর্থাৎ লেক থানার ওসি একজন
সাব ইন্সপেক্টর এবং একজন সার্জেন্ট এবং এছাড়াও আরো 3 জন মহিলা অফিসার রয়েছেন। এই মোট 6 জন অফিসারের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইনভেস্টিগেশন করতে হবে বা পদক্ষেপ করতে হবে এবং সেই পদক্ষেপ কলকাতার পুলিশ কমিশনারকে করতে হবে, এই মর্মে তিনি নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি তিনি কিন্তু বলেছেন যে এই গোটা ঘটনা এখন থেকে ডেপুটি কমিশনার পদমর্যাদার একজন পুলিশ আধিকারিককে মহিলা পুলিশ কর্মীকে হস্তান্তর করা হলো এবং তিনি এই মামলার ক্ষেত্রে ইনভেস্টিগেটিং অফিসার হবেন এবং তিনি নিজে এই গোটা বিষয়টা খতিয়ে দেখবেন। ফলে তো তুমি বুঝতেই পারছো যে একবারে সরাসরি পুলিশের বিরুদ্ধে অভিযোগ যে পুলিশ উপযুক্ত ধারায় এই মামলা শুরু করেনি এবং যে ক্লোজ সার্কিট ক্যামেরা বা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার প্রয়োজন ছিল সেই ফুটেজ তারা খতিয়ে দেখেননি এবং গোটা ঘটনা ঘটে যাওয়ার 35 দিন পরে তারা কিন্তু ওই মহিলা বা নিগৃহীতা মহিলার তারা মেডিকেল টেস্ট করাচ্ছেন এবং তার পাশাপাশি যে আরো একটা গুরুত্বপূর্ণ অভিযোগ উঠেছিল যে এই গোটা ঘটনার ক্ষেত্রে তার যে জামা কাপড় ছিল যেটা অন্যতম গুরুত্বপূর্ণ এভিডেন্স সেটাও কিন্তু এই গোটা ঘটনার প্রায় 24 ঘন্টা পরে সংগ্রহ করা হয়েছে বলে একটা অভিযোগ উঠেছিল। ফলত এই ধরনের একটা গুরুতর অভিযোগ যখন উঠছে তার সত্ত্বে ইনভেস্টিগেশনের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত একটা বিরূপ মনোভাব দেখানো হয়েছে, গাফিলতি দেখানো হয়েছে বলে তারা অভিযোগ করেছেন এবং কলকাতা হাইকোর্টের সামনে মাননীয় বিচারপতিও মনে করেছেন যে প্রাথমিক পর্যায়ে এই মামলার ক্ষেত্রে বেশ কিছু ত্রুটি ছিল, ফলত সেই কারণেই তিনি এই মামলার ক্ষেত্রে যা প্রয়োজনীয় নির্দেশ ছিল সেই নির্দেশ তিনি দিয়েছেন।